মায়াপুর নামে একটি ছোট গ্রামে ছোট একটা কুঁড়ে ঘরে বাস করত মিনা নামে একটি মেয়ে। মিনার তিন কুলে তার মা ছাড়া কেউ ছিল না, কিন্তু তার মা ছিল প্রচণ্ড অসুস্থ, যার জন্য সংসারের সকল কাজ নীলাকেই করতে হতো। নীলা তার সংসারটাকে চালানোর জন্য জমিদার বাড়িতে কাজ করত। এইতে যেই টাকা উপার্জিত হতো সেটা দিয়েই তার মার ঔষধের খরচ বাবদ সংসারের সকল কিছু কেনাকাটা করত। কিন্তু নীলার মনে সবসময় একটা কষ্ট ঘুরে বেড়াতো, কারণ কিছু বছর আগে তার বাবা মারা গিয়েছিল, আর তার কোনো সহোদর ভাই অথবা বোন কেউ ছিল না। সকালে যে ডাক্তার মশাই থেকে ওষুধটা তোমাকে দিয়েছিলাম, সেটা খেয়ে এখন কেমন লাগছে মা? আগের থেকে শরীরটা একটু ভালোই লাগছে রে মা, তবে মাথায় এত যন্ত্রণা হচ্ছে যে মাথা তুলে দাঁড়াতেই পারছি না। তোর বাবা মারা গেল সেই তো 3টা বছর হয়ে গেল, তারপর থেকে আমি অসুস্থ হয়ে পড়লাম, আর সংসারের সকল কাজ তোর ওপরে পড়লো। তুই একটা মেয়ে মানুষ হয়ে এত কিছু সামলাচ্ছিস মা, তোকে আমি কি বলে যে আশীর্বাদ করব তা আমার বলার ভাষা নেই রে মা। কিছুই বলতে হবে না, তুমি শুধু সুস্থ হয়ে যাও। তুমি যেদিন সুস্থ হবে মা, সেদিন আমার থেকে খুশি এই পৃথিবীতে কেউ হবে না। তুমি তো জানোই মা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তাই তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে, বুঝেছো মা? আমি তোমায় কি বলেছি? বুঝেছি মা, বুঝেছি, কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখিস, সব কিছুর চিন্তায় নিজের কথাটা ভুলে যাস না। আমি তো মা হয়ে তোর কোনো খেয়ালই রাখতে পারি না, তাই তোর খেয়াল তোকেই রাখতে হবে। শোনো মা, আমি কিন্তু তোমার সেই ছোট্টটি নেই, আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি। আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না তো। আমি যদি ঠিক না থাকি তাহলে তোমার যত্ন কে করবে বলো তো দেখি? সেটাই তো কথা রে মা। সকালে কি খেয়েছিস মা, নাকি না খেয়ে এখনো বসে আছিস? খেয়েছি গো মা, খেয়েছি, তোমাকে এত ভাবতে হবে না আমাকে নিয়ে। এই তো দেখলে, আমি তো কাজে যাবার কথা ভুলে গিয়েছিলাম। ইস, কতটা দেরি হয়ে গেল। আসলেই মা, তোমার সাথে কথা বললে কখন যে সময় চলে যায় সেটাই বুঝতে পারি না। আমি তাহলে কাজে গেলাম। মা, বেশি দেরি করলে মালকিন আবার খুবই রাগ করবেন আমার উপর। ঠিক আছে রে মা, তাহলে সাবধানে কাজে চলে যা, আর একটু তাড়াতাড়ি চলে আসিস। তোকে সারা বাড়িটা কেমন জানি খালি খালি লাগে, আর আমার কিছু ভালো লাগে না। ঠিক আছে মা, আমি কাজ করে যথাসম্ভব বাড়ি চলে আসব। আর তোমার দুপুরের খাবারের ঔষধটা বিছানার তলে রেখে দিয়েছি, ওটা তুমি খেয়ে নিও কেমন? আচ্ছা রে মা, আমি খেয়ে নিব। মা, ওই কাজের মেয়ে নীলা কি এখনো আসেনি? কালকে যে কাপড়গুলো ধুয়ে দিতে বলেছিলাম সেগুলো তো এখনো সেখানেই পড়ে আছে। এইভাবে কাজ করলে কিভাবে চলবে বলো তো দেখি? তাহলে তো নিজের কাম নিজেকেই করতে হবে দেখা যাচ্ছে। আর বলিস না মা, ওই মেয়েটা দিন দিন এত বেপরোয়া কাম আরম্ভ করেছে যে তাকে ছাঁটাই করে দিতে ইচ্ছা করছে। প্রত্যেক দিন দেরি করে আসে। যদি বলি এত দেরি হয়েছে কেন, তখন শুধু বলে মায়ের শরীরটা আজ খুব খারাপ ছিল, সেই জন্যই দেরি হয়েছে। কত হুমকি দিয়েছি, কিন্তু কই শোনে আমার কথা, আরও হাতে পায়ে ধরে বসে থাকে। বলে যে মালকিন আমাদেরকে কাজ থেকে বিদায় করে দেবেন না, আমরা না খেয়ে মরে যাব, তাই মায়া দয়া করে কাজ থেকে বিদায় করে দেই না, বুঝেছিস মা? টাকাও দেব, আবার মায়া দয়াও দেখাবো। তোমার এত মায়া দয়া থাকতে পারে, কিন্তু আমার নেই, বুঝেছো? সে আমাদেরকে বিনামূল্যে কাজ করে দেয় না যে তাকে এত মায়া দয়া দেখাতে হবে। এমনিতেই নিজের রূপ নিয়ে কত হিংসা করে, মনে করে সে একজন রাজকুমারী। তার ঢং দেখে আমার মরে যেতে ইচ্ছা করে মা, আমার মরে যেতে। আজ এই মেয়ে আসুক, আমি দুঃখটা শুনিয়েই দিব তাকে। এক হলে কাজ করবে, আর না হলে কাজ থেকে বিদায় নেবে।
কাজের মেয়ে এখন সচরাচর পাওয়াই যাচ্ছে না, আর যেই কজন পাওয়া যাচ্ছে তারা নাকি এখন শহরে চলে যাবে। শহরে মাইনে বলে বেশি দেয়, আর গ্রামে নাকি মাইনে কম দেয়। অল্প টাকা মাইনে হলেও নীলা বেশ ভালোই কাম করে দেয়। 2-3 জনের কাম সে নিজে একা হাতেই করে দেয়। এটা তো ঠিকই আছে মা, কিন্তু তুমি আমার সামনে নীলাকে কিছু বলতেই হবে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে নীলা এসে গেছে। এটা তার মামার বাড়ি নয় যে যখন তখন মনে হবে আসবে আর মন ধরবে চলে যাবে। তুমি একটু ডাক দাও, ওর সাথে কিছু কথা বলবো আমি, আর সাথে তুমিও বলবে। ঠিক আছে, আমি ডাক দিচ্ছি, তবে তোর মাথাটাও একটু ঠান্ডা কর। নীলা, এই নীলা, এসেছিস নাকি রে? আমার ঘরে একটু আয় তো, অল্প শুনে যা তো। ক্ষমা করবেন মালকিন, আমি একটু রান্নাটা চাপাচ্ছিলাম, তাই একটু আসতে দেরি হয়ে গেল। কি জন্যে ডাকছিলেন মালকিন, দয়া করে আমাকে একটু বলুন। কি জন্য ডাকছিলাম সেটা আমার থেকে শোন। আর কত তোর মায়ের অসুস্থতার বাহানা দিয়ে এইভাবে দেরি করে আসবি? তোর জন্য কি আমরা কাম কাজ না করে না খেয়ে থাকবো? আসলে তো তোকে কাজে থেকে রাখাই যাবে না। ক্ষমা করবেন ছোট মালকিন, আমার মায়ের সত্যিই খুব অসুস্থ। মায়ের ঔষধের পিছনেই সব টাকাই আমার খরচা হয়ে যায়। একটু কাজ করে দেই তো সকালে, তার জন্যেই একটু দেরি হয়ে যায় আসতে। ডাক্তার মশাই বলেছিলেন যে মায়ের সাথে একটু গল্প করতে, আর মাকে সবসময় হাসি খুশি রাখতে বলেছিল, তাই একটু মায়ের সাথে গল্প করছিলাম। এতই যখন মা ভক্ত, তাহলে ঘরে থাকতে পারিস না, কাজে আসিস কেন? ঘরে থেকে সারাদিন মাকে গল্প শোনাবি, এটাই তো ভালো নাকি? লেকিন আমি যদি কাজে না আসি তাহলে মায়ের ওষুধপত্র টাকা আসবে কোথা থেকে? আমাকে ক্ষমা করে দিন ছোট মালকিন, আরেকবার থেকে আমি আগে আসার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, এখন যা চোখের সামনে থেকে দূর হয়ে গিয়ে কাজগুলো কর গিয়ে। কিছুক্ষণের মধ্যে আমার কাপড়গুলো ধুয়ে ফেলবি আর রান্নাটা করে ফেলবি। ঠিক আছে মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ আমি করে দেব। শোন রে, কলে পারে অনেক থালা বাসন পড়া আছে, সেগুলো তাড়াতাড়ি মেজে নিস। আর আমার মেয়ে সোনালি কি বলল তা সবসময় মাথায় ঢুকিয়ে রাখিস। আর শোন, আমরা কিন্তু জমিদার, আমাদের কিন্তু কাজের মেয়ের কোনো অভাব নেই। একটা কাজের মেয়ে গেলে 10টা কাজের মেয়ে আসবে, তাই ঠিকঠাক মতো কাজগুলো করিস। ঠিক আছে মালকিন, আমি আপনাদের কথা সবসময় মাথায় ঢুকিয়ে রাখবো। নীলা, এই নীলা, আমার ওই বেগুনি রঙের জামাটা কি তুই দেখেছিস? ওটা আমি খুঁজে পাচ্ছি না। ওই বেগুনি রঙের জামাটা আপনার আলমারির 2 নাম্বার থাকে রেখেছি। আপনি যদি খুঁজে না পান তাহলে আমি গিয়ে খুঁজে দিচ্ছি। তুই আর কি খুঁজবি? তোর একটা কাজ করতে তো তোর 2 ঘন্টা সময় লেগে যায়। আমি তো কত করে বলেছি যে আমার পরিচিত জায়গায় তুই আমার জামা কাপড় ধুবি। আর শোন, তোকে একটা কথা বলতে এসেছি, কাল আমার জমিদার বাড়িতে একটা অতিথি আসবে। কালকে কিন্তু তোর দারুণ দারুণ রান্না করতে হবে। আর শোন, আমাদের ঘরটা ভালো মতো গোছাবি, জানি একটা ময়লা লেগেও না থাকে। আর শোন, তোর কি আর কোনো ভালো জামা কাপড় নেই, নাকি এটাই তোর ছিঁড়া ফাড়া জামা কাপড়? কাল একটু ভালো জামা কাপড় পরে আসিস, যেন উনি ভাবে আমি কত দয়ালু, কত গরিব মানুষদেরকে সহায় সহযোগিতা করি। ভালো জামা কাপড় আর নেই, এটাই আমার সব থেকে ভালো জামা কাপড়। এমনিতেও জামাটা এত নোংরা নয়, আমি সকাল থেকে কাজ করে আসি তো, তাই নোংরা লেগে আছে। আপনি চিন্তা করবেন না মালকিন, আমি কালকে আপনাদের বাড়ির সকল কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, আসলেই তোরা ভিখারি, একটা ভালো জামাও কিনতে পারিস না, কাল এটা পিন্দেই চলে আসিস।
বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছো। আর তুমি তো পর কেউ নয়, আমার স্বামীর সাথে তোমার বাবার ভালো সম্পর্ক আছে। দেখো মা, দেখো নীলার কাজকর্ম দেখো। সকাল থেকে কত করে বলছি ঘরটা ভালো করে ঝাড়ু দিতে, কিন্তু কার কথা কে শোনে। সে তো তার কামেই ব্যস্ত আছে। মনটা করছে যে তাকে এক্ষুনি কাজ থেকে বিদায় করে দেই। এই নীলা, কোথায় গেলি হতচ্ছাড়ি ছোট লোক? তোকে কত করে বলছি সকালে ঘরটা ভালো করে ঝাড়ু দিতে। যেখানে অতিথি বসে আছে সেখানেই ময়লা লেগে আছে। কোথায় গেলি রে হতচ্ছাড়ি? এই যে আমি মালকিন। কি কি হয়েছে মালকিন? অল্প বলুন আমাকে মালকিন, আমি ওই ঘরে কাজ করছিলাম। আমি কি কোনো ভুল করেছি ছোট মালকিন? আসলে কি এটা কাজের মেয়ে, নাকি আকাশ থেকে নেমে আসা পরী? ওর তো বিশ্বাসই হচ্ছে না এই মেয়ে কোনো বাড়িতে কাজ করে। মালকিন, কি হয়েছে বলুন না। এভাবে তাকিয়ে থাকবেন না, আমার খুব ভয় করে। দেখ ছোট লোকের বাচ্চা, এখানে কি পড়ে আছে। তাহলে কোনো কামই ঠিক মতো করতে পারিস না। একবার এই জমিদার বাড়ি থেকে বের করে দিলে আর কেউই তোকে কাজের লোক হিসাবে নেবে না। আরে সোনালি, তুমি তো একটু বেশি করেই বলছো। একটু ভালো করেও তো বলা যায় না কি? তো সে দেখেনি এখানে ময়লা পড়ে আছে, মানুষ মাত্রই তো ভুল নাকি? এটা নিয়ে বেচারিকে এত কথা শোনাচ্ছে কেন বলো তো? কথা শোনাবো না, ওই গরিব মানুষদেরকে মাথায় তুলতে নেই। একবার যদি মাথায় উঠে যায় না, তাহলে আর মাথায় থেকে নামানো যায় না। তাদেরকে শাসন করে রাখতে হবে। আর আমাকে দয়া করে নির্দয় ভাববেন না, আমি তাদেরকে যথেষ্ট সহায় করি। হ্যাঁ হ্যাঁ সাহেব, আমাকে খুবই সাহায্য করে। দয়া করে ওনাকে কিছু বলবেন না, কারণ একবার যদি আমার এই কাজটা এখান থেকে ছেড়ে যায় তাহলে আমার মা অসুস্থতায় মরে যাবে। শুনেছেন সে কি বলেছে? সে তার নিজের মুখে বলেছে আমি তাকে কত সাহায্য করি। সে তুমি কেমন সাহায্য করো তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কারো মুখ চোখ দেখেই বলতে পারি সে কি স্বেচ্ছায় বলছে নাকি কারো চাপে পড়ে বলছে। তোমার ব্যবহার দেখে আমার এমনিতেই মন ভরে গেছে। আমি এই জমিদার বাড়িতে কোনো খাবারই খাবো না। মানুষ আসলে ধনী গরিব হিসাবে বিবেচনা করে, সে আসলে কোনো মানুষই নয়। আপনি দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আপনি যেরকমটা মনে করছেন আমি কিন্তু সেই রকম নই। পরে আপনি বসুন, আপনি হচ্ছেন আমাদের অতিথি। এভাবে না খেয়ে কিভাবে যেতে পারেন বলুন তো? তোমার ব্যবহার দেখে আমার এমনিতেই পেট ভরে গেছে, আমি আর না খাই। লীলা বারবার বলছে যে আমার মুখ বন্ধ রাখতে, বলে তার কাজ চলে যাবে। ভাষা বুঝি কে কি বলতে চায়, আমি কিন্তু বুঝি। বাবা, আমাদের সোনালির কথায় কিছু কান দিও না। ও ছোট থেকেই একটু রাগী বেশি, কিন্তু আর মনটা অনেক ভালো। একটু দয়া করে বসো বাবা। আর আমাদের সোনালি মাও তোমাকে অনেক ভালোবাসে। দুদিন পর তোমার বাবা বলেছে আমাদের সোনালির সাথে তোমার বিয়ে হবে। সেই সুবাদে হলেও তোমার মাথাটা একটু ঠান্ডা রাখতেই হবে বাবা। এরকম মেয়ে আমার স্ত্রী হবে আমি কখনোই কল্পনা করি না। সোনালীকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখেছি। আপনারা ক্ষমা করুন, আমি এখন আসছি। সুজয়, তোকে তো গতকালকে থেকে চুপচাপ করে আছিস কেন রে বাবা? আমি তো তোর গর্ভধারিণী মা, আমাকে খুলে বল তোর কি হয়েছে। তোর যদি কিছু প্রয়োজন থাকে তাহলে আমাকে সরাসরি বল। বল বাবা, এভাবে চুপ করে থাকিস না। মা, তুমি যদি বলো তাহলে কি আমি নির্ভয়ে কথাটা বলতে পারবো? কারণ আমার খুব ভয় কাজ করছে, কিভাবে যে তোমাদের কথাটা বলি।
আরে বাবা, তুই আমাকে নির্ভয়ে বল, তুই তো আমার একমাত্র সন্তান। তুই এই জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী। বল না কাল রে আমি বাবা, যে কি ওই হয়েছে জমিদার তোর? বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা কাজের মেয়েকে দেখে আমার প্রচন্ড ভালো লেগেছে। কে আমি খুব পছন্দ করে ফেলেছি মা। বাহ বাহ, এটা তো খুবই ভালো কথা। তা মেয়ের নাম কি? মেয়ে কোথায় থাকে? মেয়ের বাবা কি করে? মেয়েটা জমিদার বাড়িতে কাজ করে। মেয়েটা এত ভালো আর এত সুন্দরী যে তুমি বিশ্বাসই করতে পারবে না যে জমিদার বাড়িতে কাজ করে। মেয়েটা কাজ করে তাই কি হয়েছে? মেয়েটা অভাবের জন্যই নিশ্চয় কাজ করে, আর কাজ করা তো খারাপ কিছু নয় রে বাবা। আমি আগামীকালকেই সেই গ্রামের জমিদার গিন্নি। আমার ছেলে আপনার মেয়েকে খুবই পছন্দ করে। আপনার যদি কোনো অমত না থাকে, আমার ছেলের সাথে আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাই। কি আপনি জমিদার গিন্নি? আমার মেয়ের এই দুনিয়াতে অসুস্থ মা ছাড়া আর কেউ নেই। এমন গরিব মেয়েকে আপনারা বউ হিসাবে নেবেন? লোকে কি বলবে বলুন তো মালকিন? আপনি কোনো চিন্তা করবেন না, লোকে কি বলুক আর না বলুক সেটা আমাদের কোনো যায় আসে না। আর আমার ছেলে যা বলেছিল তার থেকে দেখি 1000 গুণ সুন্দরী আর গুণবতী আপনার মেয়ে। এদের দুজনকে খুব মানাবে। আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে খুবই মানাবে। তাই খুব শীঘ্রই বিয়েটা পাকাপাকি করতে চাই। ঠিক আছে মালকিন, আমার মেয়েটা খুব একটা ভালো মেয়ে। আমার মেয়েটাকে নিয়ে আপনারা খুব যত্নে রাখবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলের বউর সাথে আপনাকেও আমার বাড়ি নিয়ে যাব। পরের দিন তারা বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।